কয়েকদিন আগে আমি ইনস্টাগ্রামে আমার পেজে একটা রিল শেয়ার করি, যেখানে আমি এটা বলার চেষ্টা করি যে বাঙালির ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালির ভাষা এবং বাংলাদেশের বাঙালির ভাষার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। আমরা চাইলেই দুটো ভাষাকে একসাথে কখনোই তুলনা করতে পারি না। তো সেইখানে কিছু বাংলাদেশি এসে আমাকে বিহারি বলে গালি দিতে শুরু করে। এখন প্রশ্ন উঠতে পারে যে আমাকে বিহারি বলে গালি দেওয়ার মানে কি এটা যে ওরা আমাকে বিহারের লোক বলে মনে করছে? তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিহারি কনসেপ্টের কথাটা বাংলাদেশের যে কি মানে হতে পারে এটা আমি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে আমি কতগুলো বিষয় পরিষ্কার করে দিতে চাই যে বাংলাদেশে মুসলমান এবং বাংলা ভাষার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেইটা আগে আমি একটু আলোচনা করতে চাই। তো বাংলাদেশে মুসলমান অর্থাৎ বঙ্গদেশে মুসলমানদের শাসন শুরু হয় আনুমানিক 1204 সালে। তখন থেকে কিন্তু ইসলাম ধর্ম ছড়িয়ে পড়তে শুরু করে এখানে। কিন্তু বাংলায় এই ধর্ম ছড়িয়ে পড়েছিল শুধুমাত্র ধর্মান্তরিত করার লক্ষ্যে। এর ফলে যেটা হলো যে যারা মুসলমান হলেন তারা কিন্তু সুরা কালাম শিখে ইসলাম ধর্ম পালন করতেন না। তাদের জীবনযাপনে ইসলামের কোনো ছোঁয়া ছিল না। মধ্যযুগের সাহিত্য থেকে আমরা এই প্রমাণটা পাই যে তারা শুধু নামেই মুসলমান ছিলেন। তারা পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান পালন করতেন, আবার বাপ ঠাকুরদার জীবিকাও পালন করতেন। তারা বাংলায় কথা বলতেন, নিজেদের বঙ্গ সন্তান বলে মনে করতেন। কিন্তু এর পরিবর্তন ঘটল যখন 19 শতকে কিছু মুসলমান মনে করতে শুরু করলেন তারা বাংলাদেশের সন্তান নন, তারা এসেছেন ইরান বা আরব থেকে। এরা কোনো সময় বিদেশ থেকে এরা মনে করতে শুরু করলেন যে এরা কোনো সময় বিদেশ থেকে এসে বাংলায় বসবাস করতে শুরু করেন, তাই এরা কোনোদিনই বাংলাকে নিজেদের ভাষা বলে মেনে নিলেন না। আর এরা উর্দুতে কথা বলতেন। এরা মনে করতেন এদের পূর্বপুরুষ এসেছিলেন আরব ইরান থেকে, ফলে তারা বাঙালি নন, বাংলা এদের ভাষাই নয়। এদের বলা হতে শুরু করলো আশরাফ। এদের বলা হতো আশরাফ বলে। এরা ছিলেন অর্থবান ও তথাকথিত শিক্ষিত মানুষ। এর ফলে যেটা হলো যে ব্রিটিশ আমলে বাঙালি মুসলমান এদেরকে নিজেদের আদর্শ বলে মনে করতে শুরু করলো। তাছাড়া আরবি ফার্সি ভাষার মধ্যে তারা ধর্মীয় অনুষঙ্গ খুঁজে পেল। এর ফলে বহু বাঙালি মুসলমান মূলধারার শিক্ষাকে প্রাসঙ্গিক বলে মনে করতে শুরু করলেন না। মক্তব মাদ্রাসাতেও বাংলা পড়ানো হতো না। বাংলার ঘোর বিরোধী ছিলেন মৌলবীরা। কারণ বাংলা হলো কাফেরের জাবান। কিন্তু এত সত্ত্বেও বহু বাঙালি মুসলমান কিন্তু নিজেকে বঙ্গ সন্তান বলে মনে করতেন। তারা বাংলা শিখেছিলেন, বাংলা ভাষায় কথা বলতেন এবং বাংলাদেশ অর্থাৎ অবিভক্তিত বাংলাকে নিজেদের মাতৃভূমি বলে মনে করতেন। বহু মুসলমান লেখকও কিন্তু বলেছিলেন বাংলাই হলো তাদের মাতৃভাষা। এই বিবাদ পরবর্তীকালে বিশাল চেহারা নেয় 40-এর দশকে। যখন পাকিস্তানের দাবি ওঠে তখন ভাষার থেকে তাদের কাছে ধর্মীয় পরিচয়টাই কিন্তু বড় হয়ে ওঠে। এরপর যা হওয়ার তাই হলো। 1947 সালে দেশ ভাগ হলো। ফলে পূর্ব পাকিস্তানের মানুষরা বেশ খুশি হলেন, মনে করলেন এবার তারা নিজেদের মতো করে জীবনযাপন করতে পারবে। কিন্তু এই স্বপ্ন কোনোদিনই পূরণ হয়নি। যে মুসলিম লীগ তৈরি হয়েছিল ঢাকায়, দেশভাগ হওয়ার পরে দেশের রাজধানী তারা নিয়ে চলে গেল ইসলামাবাদে। পাঞ্জাবি মুসলিমরা দেশের সমস্ত ক্ষমতা নিজেদের করায়ত্তে রেখে দিলেন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যেই কিন্তু কোনোদিনই কোনো মিল ছিল না। ধর্ম, ভাষা, সংস্কৃতি কিংবা পোশাক কোনো দিকেই কোনো মিল নেই। ধর্মের দিক থেকে মিল ছিল না এই কারণে পশ্চিম পাকিস্তান নিজেদেরকে মনে করত খাঁটি আশরাফি মুসলমান হিসেবে। তাই বাংলাভাষী মুসলমানদের তারা সবসময় হেয় করত। ফলে বাঙালির কোনো স্বপ্নই পূরণ হলো না। পাকিস্তান কোনোদিন বাংলাকে রাষ্ট্রীয় ভাষার দাবিকে মেনে নেয়নি। পাকিস্তান বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করবার দাবি কোনোদিনই মেনে নেয়নি। বরং বহু পূর্ব পাকিস্তানি মানুষ মনে করতেন তাদের মূল ভাষা হওয়া উচিত উর্দু। যেমন 1947 সালে ঢাকায় তৈরি হয় তমুদ্দিন মজলিস নামে এক সংস্থা, যার কাজ ছিল আরবি, ফার্সি
ও উর্দু মেশানো এক খিচুড়ি মুসলমানি বাংলা ভাষার জন্ম দেওয়া। এরপর 1956 সালে জিন্নাহ পরিষ্কার জানিয়ে দেন যে পাকিস্তানের ভাষা হবে একটাই, আর সেটা হলো উর্দু। এই ভাষা ছাড়া তাদের মধ্যে ছিল অর্থনৈতিক নিপীড়ন ও সরকারি অবহেলা। জিডিপির 70% আসতো পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু সেই টাকা খরচ করা হতো পশ্চিম পাকিস্তানে। ফলে পূর্ব পাকিস্তানের মধ্যে একটা পরিচয়হীনতার সৃষ্টি হলো। যে ধর্মের জন্য তারা দেশ ত্যাগ করলেন, সেই ধর্মেও যদি তাদের না হয়, যে উন্নতির স্বপ্ন তারা দেখেছিলেন, তারা সেটা পেলেন না। এবার যদি ভাষাটাও চলে যায়, তাহলে তারা বাঁচবেন কিভাবে? এক রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংকট তাদের মধ্যে দেখা দিল। এর পাশাপাশি সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করা হলো ঢাকায় প্রায় 2000 এরকম সেন্টার খোলা হলো, যেখানে বাংলা ভাষার মধ্যে আরবি আর ফার্সি ঢোকানো হতে শুরু করলো, এবং সমস্ত প্রিন্ট মিডিয়া অর্থাৎ খবরের কাগজ, বই, সমস্ত কিছু ছাপা হতে শুরু করলো এই আরবি ফার্সি মেশানো বাংলা ভাষার মধ্য দিয়ে। ফলে মানুষের মধ্যে আসল বাংলার রূপ পাল্টে যেতে লাগলো। যেমন আজকের দিনে দাঁড়িয়ে জল হয়ে গেছে পানি, এরকম। 1960-এর দশকের আগে পূর্ব বাংলার মানুষ বাংলা ভাষাকে কোনোদিন আপন করে নেয়নি। যখন পাকিস্তান তাদের পরিচয়টুকু কেড়ে নিল, তখন তারা বাংলা ভাষাকে আপন করে নিল। কিন্তু ততদিনে বাংলা ভাষার রূপ অনেকটাই পাল্টে গেছে। এবার ফিরে আসা যাক বিহারি প্রসঙ্গে। এই বিহারি হচ্ছে তারা যাদের ভাষা ছিল উর্দু, নিজেদেরকে যারা আশরাফ বলে পরিচয় দিত, অর্থাৎ ধনী উচ্চবিত্তরা। এরা যেমন বাংলা ভাষাকে মেনে নেয়নি, তেমনি ভাষা আন্দোলনের সময় এরা পাকিস্তানকে সমর্থন করেছিল বাংলাদেশের বিরুদ্ধে। এবং পরবর্তীকালে এরা পরিচয় লাভ করে বিহারি হিসেবে। অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ এই কথা মেনে নিলেন যে আরবি কিংবা উর্দু বাংলার ভাষা নয়, বাইরের ভাষা। অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ এই কথা মেনে নিলেন যে আরবি কিংবা উর্দু বাংলাদেশের ভাষাই নয়, বাইরের ভাষা। এই বিহারিদের সাথে 50-এর দশকে সাধারণ মানুষের সংঘাতও বাধে। পরবর্তীকালে 1971-এর দশকে যখন বাংলাদেশ তৈরি হয়, তখন এই বিহারিদের বলা হয় তৃতীয় শ্রেণীর জনগণ। কিছু বিহারি পশ্চিমবঙ্গে পালিয়ে আসেন, আর বাকিরা বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশে থেকে যান। কিন্তু এদের প্রতি বৈষম্য চলতে থাকে, এবং এদেরকে তৃতীয় শ্রেণীর মানুষ বলে বাংলাদেশের জনগণ আজকেও মনে করেন, এবং বহু আন্তর্জাতিক সংস্থা এই নিয়ে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাও বলে থাকে। এই ভিডিও মূল কারণ হলো এই বাংলাদেশিদের সাহস কিভাবে হয় যে ভারতীয় বাঙালিকে বিহারি বলে, তার ওপর তারা তাদের তৃতীয় শ্রেণী বলছে। এই ভিডিওর মূল কারণ হলো এই বাংলাদেশিদের সাহস কিভাবে হয় যে ভারতীয় বাঙালিকে তারা বিহারি বলে, তার ওপর তারা আমাদের তৃতীয় শ্রেণীর নাগরিক বলে। স্পর্ধার শেষ নেই কোনো এদের। বাংলার কোনো সংস্কৃতি এদের নেই, না তারা বাংলা ভাষাটা ভালো করে বলতে পারে। তারা পশ্চিমবাংলার মানুষদের হেয় করে কিভাবে আমি জানি না। 1971-এর যুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকাংশই কিন্তু পাকিস্তানের দাবি মেনে নিয়েছিলেন। যে জাতি বাংলা ভাষাকে বারবার ত্যাগ করে, ভেঙে চুরে শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যবহার করে, তারা কোনোদিনই প্রকৃত বাঙালি হতে পারে না। বাঙালি শুধু বাংলা ভাষার প্রতিনিধিত্ব করে না, আমরা দেশপ্রেম, ত্যাগ ও সংস্কৃতির ধারক ও বাহক। নামে বাংলাদেশ হলেই কিন্তু বাঙালি হওয়া যায় না।